আসসালামু আলাইকুম। আজ 7 আগস্ট 2024 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা কোথায় থাকবেন জানালেন তার ছেলে জয়। বোরকা পরে পালানোর সময় আওয়ামী লীগ নেতাকে হত্যা। এবার বিস্তারিত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি ভারতকে সতর্ক ও হুঁশিয়ারিও করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে রক্ষা পাবে না ভারতও। তিনি সেভেন সিস্টারকে এক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করেন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানিয়েছেন, এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে তাহলে মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার খ্যাত 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি। এনডিটিভির কাছ থেকে ইউনূসকে প্রশ্ন করা হয়, এখন আন্দোলন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনা গেলে পরিণতি কি হবে? জবাবে তিনি বলেন, এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। যদি আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, এটি পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ সব জায়গা। মিয়ানমার সহ আমাদের চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এটি আমাদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ আমাদের এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশে 17 কোটি জনগণ রয়েছে, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেয়নি উল্লেখ করে ইউনূস বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে তারা খুশি, আইন মান্যকারী সাধারণ মানুষ এবং তারা জানবে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। এসব তরুণ তাদের জীবনে কখনো ভোট দেয়নি, তারা কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ ওই নির্বাচনগুলো কখনো হয়নি। আমাদের শুরুটা হবে, আমাদের এই তরুণদের সঙ্গে কথা বলতে হবে। বাংলাদেশ বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তারা একটি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পরামর্শে সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। এছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি আন্দোলনকারীদের সহায়তা চেয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আন্দোলনটি প্রথমে শুরু হয়েছিল সরকারি চাকুরিতে থাকা কোটা সংস্কারের দাবিতে। তাদের দাবি ছিল, এসব কোটার মাধ্যমে উপকৃত হচ্ছিল আওয়ামী লীগের সমর্থকরা, কিন্তু এই আন্দোলন থামাতে হাসিনা সরকার সর্বোচ্চ বল প্রয়োগ করে। এতে করে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। পরবর্তীতে এটি গণবিক্ষোভে রূপ নেয়। এরপর হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন, কিন্তু এর আগে ঝরে যায় শত শত তাজা প্রাণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ডয়েচে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে জয় বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। দেশ ছাড়ার পর শেখ হাসিনা যুক্তরাজ্যে যাবেন বলে পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল, কিন্তু সে দেশে তিনি যাওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে তার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে। জয় বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকে প্রধান করার সিদ্ধান্তে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী। বুধবার নোবেল বিজয়ী কৈলাস তার এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। ডক্টর ইউনূসকে দাদা সম্বোধন করে কৈলাস সত্যার্থী লিখেছেন, বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো নেতা আর কেউ হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সোনার বাংলা গড়তে বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালো ভারত। রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, আমাদের মনে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন দেওয়ার অনুরোধ করেন।
তার বিমান ভারতে আসার অনুমোদন চাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতে এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন। 2024-এর জানুয়ারিতে নির্বাচনের পর সেখানে প্রবল উত্তেজনা, গভীর বিভাজন ও মেরুকরণ হয়। জুনে ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে। সহিংসতা বাড়ে, ভবন ও পরিকাঠামোর পর আক্রমণ হয়, রেল ও ট্রাফিক বিঘ্নিত হয়। জুলাইতেও বিক্ষোভ চলে। আমরা এই সময় বারবার সবাইকে সংযত হতে বলি এবং জানাই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। জয়শঙ্কর জানিয়েছেন, আমরা যে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্কে ছিলাম সবাইকে একই কথা বলি। সুপ্রিম কোর্টের রায়ের পরেও মানুষের ক্ষোভ কমেনি, বিক্ষোভ চলতে থাকে। এই সময় একটা দাবিতেই আন্দোলন হয়, হাসিনাকে পদত্যাগ করতে হবে। 4 আগস্ট পুলিশ আক্রান্ত হয়, সহিংসতা বাড়ে, সংখ্যালঘুদের ব্যবসা ও মন্দির সহ অনেক জায়গায় আক্রমণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির এখনো পরিবর্তন হচ্ছে। সেনাপ্রধান ভাষণ দিয়ে বলেছেন তিনি দায়িত্ব নিচ্ছেন, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। তিনি জানিয়েছেন, আমরা ভারতীয়দের সাথে যোগাযোগ রাখছি। মোট 19,000 ভারতীয় আছেন, তার মধ্যে 9,000 পড়ুয়া। প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী গত মাসে দেশে ফিরে এসেছেন। জয়শঙ্কর বলেছেন, ঢাকা ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে উপদূতাবাস আছে। আমরা আশা করি বাংলাদেশ সরকার সেখানে নিরাপত্তার ব্যবস্থা করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে। জয়শঙ্কর বলেছেন, সংখ্যালঘুরা কেমন আছেন তার দিকেও নজর রেখেছি। বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন তাদের নিরাপত্তার জন্য সচেষ্ট। আমরা তা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করতে আহ্বান জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বুধবার আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী টহল দলের মধ্যে ভুল বুঝাবুঝি প্রসঙ্গে এক বিবৃতিতে সংস্থাটি এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, জনগণের জানমাল রক্ষার্থে গত সোমবার সাভার সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানা এলাকায় যায়। থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় পুলিশের গুলিতে টহল দলের উপ অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন। এছাড়াও রাবার বুলেটে আহত হন কয়েকজন সেনা সদস্য। আহতদের নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হলে থানা ও আশপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলি চালাতে থাকে। এ সময় দ্রুততার সাথে তাদের চিহ্নিত করে নিরস্ত্র করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশ সদস্যরা সেনানিবাসে আশ্রয় নিয়েছে এমন তথ্য পেয়ে বিক্ষুব্ধ জনতা সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয়। পুলিশ সদস্যদের তাদের কাছে হস্তান্তরের দাবি জানায়। এ সময় পুলিশ সদস্যদের নিরস্ত্র করে পরিচয় নিশ্চিত করা সহ আইনানুগ ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দেওয়া হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে। ISPR এর বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি রঞ্জিত করে প্রকাশ করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করতে অনুরোধ করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজের স্ত্রী সন্তান বাহরাইনে গেছেন। বুধবার সকাল 6:30টার ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইনে যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে। এদিকে ফ্লাইটে আজিজের যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও তিনি চেক ইন করেননি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গালফ এয়ারের GF251 ফ্লাইটটি ভোর 5:40 ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি ভোর 6:20 বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী সন্তান ছিলেন। জেনারেল আজিজের এই ফ্লাইটেই টিকিট কাটা ছিল বলে বিমানবন্দরে তথ্য ছিল, তবে তিনি চেক ইন করেননি। ফ্লাইটটি সকাল 8:24 বাহরাইন পৌঁছেছে। বেবিচকের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফ্লাইটে সাবেক জেনারেল আজিজ ছিলেন না বলে জেনেছি। সাবেক এই সেনা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। এছাড়া তার কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে এমন আলোচনাও আছে। বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কইন্না খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। ওই যুবলীগ নেতার নাম মুশফিকুর রহিম মিশু। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক। স্থানীয়রা জানান, মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর চাউর হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয়।
খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন। সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান। স্থানীয়দের ধারণা, প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ খালে ফেলে দেন। সফরপুর গ্রামের এক বাসিন্দা জানায়, মরদেহ উদ্ধারের পর খবর পেয়ে নিহতের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছান। এরপর তিনি মরদেহ বাড়িতে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আসেনি। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদীপ রায় জানান, যে স্থানে মরদেহ পাওয়া গেছে সেটি ফেনী মডেল থানার আওতাধীন, তাই আমরা ব্যবস্থা নিতে পারিনি। এ বিষয়ে জানতে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি, মৃত্যুর আগ পর্যন্ত শেষ বলে আসলে কিছু নেই। সুতরাং সাময়িক দুঃখ এলে, সাময়িক ক্ষতির মধ্যে পড়লে একেবারে হতাশায় দুমড়ে মুচড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন। মনে রাখবেন, সর্বশক্তিমান চাইলে এক মুহূর্তের মধ্যে আপনার অবস্থাকে পরিবর্তন করে দিতে পারেন। আজকে যিনি অনেক বিত্তবান, অনেক প্রভাবশালী, জনপ্রিয়, কালকে তার ঝুলিতে কেবলই শূন্যতা আর শূন্যতা। এরকম উদাহরণ তো ভুরি ভুরি আছে। সুতরাং হতাশার কিছু নেই। জেগে উঠুন, নতুন করে যাত্রা শুরু করুন, সাহস রাখুন, অবশ্যই সফল হবেন। সফল যদি নাও হন, মনের মধ্যে এই প্রশান্তি থাকবে যে আমি তো প্রাণপণ আন্তরিকভাবে চেষ্টা করেছি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান প্রয়াত ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন গাজা উপত্যকার সন্তান ইয়াহিয়া সিনওয়ার। তাকে হামাসের দায়িত্ব দেয় সংগঠনটির শুরা কাউন্সিল। তিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হয়েছিলেন হানিয়া। এমন এক সময় সিনওয়ারের কাঁধে হামাসের দায়িত্ব এলো যখন ইসরায়েলের হামলায় জ্বলে পুড়ে ছারখার ফিলিস্তিন ভূখণ্ড, বিশেষ করে গাজা উপত্যকা। প্রতিদিন দলে দলে ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে। স্কুল, মাদ্রাসা, ঘরবাড়ি, হাসপাতাল, আশ্রয় শিবির, এমন কোনো জায়গা নেই যেখানে নির্বিচার হামলা চালাচ্ছে না ইসরায়েল। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলায় হতাহতের ঘটনার পর ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটি নির্মূলের ঘোষণা দিয়ে গাজায় হামলা শুরুর পর 10 মাসের বিভীষিকায় প্রাণ গেছে 39,000-এরও বেশি মানুষের। আল জাজিরা লিখেছে, সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে হানিয়ার উত্তরসূরি বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত করা হলো, যিনি শহীদ নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন। 61 বছর বয়সী সিনওয়ারকে 7 অক্টোবরের হামলার মাস্টার মাইন্ড হিসেবে মনে করে ইসরায়েল। সিনওয়ার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ময়দানে নেতৃত্বে রয়েছেন। তাকে হত্যার হুমকি দিয়েছে তেল আবিব। হামাসের 7 অক্টোবরের হামলায় প্রায় 1100 ইসরায়েলি নিহত হন। প্রায় 200 জনকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটি। 31 জুলাই ইরানে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হন হানিয়া। তবে হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসরায়েল। বাস্তবতা পর্যালোচনায় সব পক্ষই মোটামুটি একমত, ইসরায়েলের হামলাতেই হানিয়া নিহত হন। এর প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। ইরান যদি সত্যি হামলা চালিয়ে বসে, তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।